Returning to our top story, the latest US-Iran tensions and the wider regional. আমাদের প্রধান খবরে ফিরে আসছি। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন ন্যাশনাল কাউন্সিল অন ইউএস লিবিয়া রিলেশনসের চেয়ারম্যান উলফগ্যাং পুটজেল, যিনি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের বিষয়ে বিশেষভাবে কাজ করেন। তিনি ভিয়েনা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এশিয়া মানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার উলফগ্যাং। ইরান বলছে যে কোনো নতুন নিষেধাজ্ঞা সাধারণ ইরানিদের উপর আঘাত আনবে, আর নতুন কোনো নিষেধাজ্ঞা ইরানের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলবে। এই মিকি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমি প্রথমে জোর দিয়ে বলতে চাই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো, বিশেষ করে অবরোধ, কাজ করছে। ইরানের সরকার, ইরানের নেতৃত্ব ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে। এই কৌশলের অর্থনৈতিক হাতিয়ারটি স্পষ্টতই সবচেয়ে ভালো কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই এটি ইরানের জনগণের ওপরও আঘাত হানছে। তবে সবার আগে এটি ইরানের রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অর্থায়ন এবং বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সংগ্রহের কাজকে কঠিন করে তুলেছে। সেই সাথে পারমাণবিক কর্মসূচি ও প্রতিবেশী দেশগুলোতে হামলার ক্ষেপণাস্ত্রের অর্থায়নও বাধাগ্রস্ত হয়েছে। তাই হ্যাঁ, নিষেধাজ্ঞা ইরানের জনগণের ওপর আঘাত হানলেও সরকার এবং হিজবুল্লাহ বা হুতিদের মতো প্রক্সি বাহিনীর ওপরের প্রভাবই সবচেয়ে বড়, কারণ তাদের অর্থায়ন এখন প্রায় অসম্ভব। এই প্রভাব অনুভূত হলে ভাবুন তো, ইরান বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞার মুখে থেকেও কি মার্কিন দাবি মানতে বাধ্য হবে? এটি কি তাদের উপর যথেষ্ট চাপ? আসলে এখানে বিশাল একটা পার্থক্য আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত ইরান তেল রপ্তানি করতে সক্ষম ছিল। গত বছর যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 1.6 মিলিয়ন ব্যারেল, এমনকি প্রায় 1.7 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল রপ্তানি করতো তারা। এখন তাদের পক্ষে এটি মোটেও সম্ভব নয়। তাছাড়া যুক্তরাষ্ট্র এখন যে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠোর। এবং আরব আমিরাতের মতো কিছু আরব দেশও রয়েছে যারা যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় যোগ দিচ্ছে। তাই সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। আপনি ঠিকই বলেছেন যে ইরানের ওপর দীর্ঘ সময় ধরে যে নিষেধাজ্ঞাগুলো ছিল তার তুলনায় এটি অনেক বেশি কঠিন, এবং শাসন ব্যবস্থা স্পষ্টতই টিকে থাকার জন্য বেশ সক্ষম ছিল। এবং আমার ধারণা এটি নিশ্চিতভাবেই ইরানের ভেতরে কোনো না কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সার্বভৌমত্বের বিষয়ে বলতে গেলে হরমুজ প্রণালীর উপর, বিশেষ করে হরমুজ প্রণালীর দক্ষিণাংশের ওপর সার্বভৌমত্ব দাবি করার কোনো অধিকারই তাদের নেই। আর মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে তারা এখন সরাসরি কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অপেক্ষা করতে চান যতক্ষণ না নিষেধাজ্ঞা এবং অবরোধ কার্যকর হয়। তিনি যুদ্ধকে আমেরিকান জনগণের দৃষ্টির আড়ালে রাখতে চান। তাই ইরান এখন যা করতে পারে তা হলো যুদ্ধের তীব্রতা আবার বাড়িয়ে তোলার চেষ্টা করা, যাতে যুক্তরাষ্ট্রের ওপর আরো বেশি ক্ষতি সাধন করা যায় এবং শেষ পর্যন্ত প্রাণহানি ঘটানো যায়। তাদের আশা হয়তো এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামাতে বাধ্য হবেন। আমার সন্দেহ আছে যে এটি কাজ করবে কিনা। আপনি বলছেন এর প্রভাব ইরানে পড়বে, চাপ অনুভূত হবে, কিন্তু যুক্তরাষ্ট্রেও তো অর্থনৈতিক সংকট। জানেনই তো, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন 40 ট্রিলিয়নের বেশি। ওয়াশিংটন কি সত্যি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সামরিক কার্যক্রম চালানোর সামর্থ্য রাখে? এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 37.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। মার্কিন শেয়ার বাজার বেশ ভালো করছে। যুদ্ধের শুরু থেকেই এগুলো বরং বেড়েছে, বিশেষ করে প্রযুক্তি বাজারের কারণে এমনটা হয়েছে। তাই আমি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এমনটা আশা করি না যে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন। তাছাড়া তিনি অতীতেও দেখিয়েছেন যে আন্তর্জাতিক চাপের মুখে তিনি খুব একটা বিচলিত হন না। তাই আমার মনে হয় না যে ইরান নতি স্বীকার করার আগে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আমার মনে হয় ইরানের সাথে এই দ্বন্দ্বে সম্ভবত যুক্তরাষ্ট্রেরই টিকে থাকার ক্ষমতা বেশি। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি তার অভ্যন্তরীণ জনপ্রিয়তায় কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে কি নতুন কোনো ইঙ্গিত আছে? আপনি অবশ্য বিষয়টি নিয়ে আগে কিছুটা বলেছেন।
আপনি একদম ঠিক বলেছেন, একদম তাই। তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যদিও বেশ কয়েকজন সিনেটর এবং কংগ্রেসম্যান, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা তার যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের সাথে পুরোপুরি একমত নন, তবুও তারা নিশ্চিতভাবেই চান না যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। তাই তারা নিশ্চিতভাবেই যা এড়াতে চায় তা হলো ইরান এবং হরমুজ প্রণালীর কাছে কোনো ধরনের অপমানজনক পরাজয়, যেখানে ইরান প্রতিটি জাহাজ চলাচলের জন্য টোল আদায় করছে। আর এমন এক ইরান যারা পারমাণবিক অস্ত্রধারী এবং পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তাই আমি আশা করি, এমনকি যদি মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের ডেমোক্র্যাটদের আধিপত্যও থাকে, তবুও যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে বাধ্য করার কৌশল অব্যাহত রাখবে এবং অবশ্যই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। তবে আমি যা আশা করছি তা হলো, তারা যে পথ অনুসরণ করবে তাতে সামরিক কৌশলের ওপর নির্ভরতে হয়তো কিছুটা কমবে, কিন্তু তারা নিশ্চিতভাবেই নিষেধাজ্ঞাগুলোকে আরো কঠোর করবে এবং নৌ অবরোধ অব্যাহত রাখবে।